রাজধানীর বেশ কয়েকটি রুটের বাসে লাগামহীন ভাড়া আদায়ের অভিযোগ। যাত্রী সুবিধা দিতেই এই ব্যবস্থা, দাবি মালিকদের। যেখানে যাচ্ছি ভাড়াটা একই হচ্ছে, একটু বেশি হয়ে গেছে। 20 কিলোমিটার ভাড়া আমি কেন দিব? 5 কিলোমিটার যাই। আমাদেরটা কিন্তু কম স্টপেজ সার্ভিসের বাস, বাট আপনি যদি উঠে কালসি নেমে আপনি 30 টাকা আমাকে দিয়ে আপনি যদি ওটা মেনে নিয়ে আপনি চলতে পারেন যে আমি ঠিক আছে 1 নম্বরে ভাড়াটা দিয়ে আমি কালসি নেমে যাব, তাহলে উই হ্যাভ নাথিং টু ডু। যাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ বিআরটিএর। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাইলে আমরা তখন সেই গাড়ি সার্চ করে আমরা আমাদের সার্ভার থেকে আমরা দেখি গাড়ির মালিককে, এটা দেখে আমরা গাড়ির মালিককে আমরা নোটিশ করি। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর বেশ কয়েকটি রুটের বাসে আদায় করা হচ্ছে লাগামহীন ভাড়া, এমন অভিযোগ যাত্রীদের। বাস মালিকদের দাবি, যাত্রীদের সুবিধার্থে কম স্টপেজ সেবা দিতেই এমন উদ্যোগ নিয়েছেন তারা। আর বিআরটিএ বলছে, যাত্রীদের সচেতনতার অভাবে বাস মালিকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করতে পারছেন। প্রিন্স আরেফিনের ক্যামেরায় রিপোর্ট বিথি হকের। $127 বর্গ কিলোমিটার আয়তনের এই রাজধানী শহরে প্রতিদিন হাজার হাজার নিম্ন ও মধ্যবিত্ত মানুষকে যাতায়াতের জন্য নির্ভর করতে হয় বাস ও মিনি বাসের উপর। কিন্তু স্বল্প আয়ের এসব মানুষকে বিভিন্ন রুটে সিটিং বাস সার্ভিস সেবার নামে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। কালচিতে আগারগা ভাড়া আছে আপনার 26 টাকা, 10 নম্বর থেকে আজিমপুরের 26 টাকা, 37 শ্যামলী পর্যন্ত 30। দূরত্ব যাই হোক, বাসে উঠলেই একই ভাড়া নিতে হবে, এমন নিয়মে অভিযোগ থাকলেও আমলে নেওয়ার মানুষ নেই, এমনটাই জানালেন যাত্রীরা। 30 কিলোমিটার ভাড়া আমি কেন দিব? 20 কিলোমিটার ভাড়া আমি কেন দিব? 5 কিলোমিটার যাই। যেখানে যাচ্ছি ভাড়াটা একই হচ্ছে, একটু বেশি হয়ে গেছে। তবে বাস মালিকরা এমন অভিযোগকে অস্বীকার করে জানালেন, যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কম স্টপেজের সুবিধা দিতে গিয়ে এই হারে ভাড়া নির্ধারণ করেছেন তারা। আমাদেরটা কিন্তু কম স্টপেজ সার্ভিসের বাস, দেখা যায় যে কালসি আসে তার থেকে 30 টাকা রাখা হয়। হ্যাঁ, এটা আমি স্বীকার করে নিচ্ছি। কারণটা হলো আমরা কালসি যাত্রীরা তুলতে চাই না, বাট আপনি যদি উঠে কালসি নেমে আপনি 30 টাকা আমাকে দিয়ে আপনি যদি ওটা মেনে নিয়ে আপনি চলতে পারেন যে আমি ঠিক আছে 1 নম্বরে ভাড়াটা দিয়ে আমি কালসি নেমে যাব, তাহলে উই হ্যাভ নাথিং টু ডু। প্রত্যেকটা বাসেই আমরা কিন্তু চড়া সুদে ক্রয় করেছি, তো আমরা ব্যাংকের ঋণ কিভাবে দেব? এদিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বলছেন, কিলোমিটার হিসেবে ভাড়া দেওয়ার নির্দেশ বহু আগে থেকেই বহাল। এমনকি বাস মালিকরাও বরাবর এমন তথ্যই দিয়ে এসেছেন। যাত্রীরা সচেতন হয়ে অভিযোগ না তুললে বাস মালিকদের আইনের আওতায় আনা সম্ভব নয়। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাইলে কেউ যদি আমাকে জানায়, কোনো যাত্রী সাধন বা যে কেউ যদি আমাকে জানায়, আমরা তখন সেই গাড়ি সার্চ করে আমরা আমাদের সার্ভার থেকে আমরা দেখি গাড়ির মালিককে, এটা দেখে আমরা গাড়ির মালিককে আমরা নোটিশ করি। মিরপুরে আমরা কিন্তু গত 2 সপ্তাহ আগে ম্যাজিস্ট্রেট পাঠিয়েছিলাম, সেখানে কিন্তু বেশ কয়েকটি কাউন্টার বিরুদ্ধে কিন্তু অর্থদণ্ড আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব করেছেন। যাত্রীরা তাদের নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে পরিবহন সেবার বিভিন্ন অনিয়ম ও অভিযোগ সংশ্লিষ্টদের কাছে তুলে ধরলে ভোগান্তি অনেকাংশেই কমে আসবে, আর সেই সাথে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাও হবে সহজ, এমন মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন সহকর্মী তারেকুজ্জামান শিমুল। বাস যাত্রীদের ভোগান্তির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, দর্শক, ঢাকা শহরে যে 1.5 কোটিরও বেশি মানুষ বসবাস করে, সেই মানুষের মধ্যে কিন্তু অন্তত 85% মানুষের কিন্তু প্রতিদিনকার যাতায়াত ব্যবস্থা থাকে এই গণপরিবহন, এবং সেই গণপরিবহনের নানা নৈরাজ্যের কথা শুরু থেকে বলা হয়। বিশেষ করে এখানকার যারা গণপরিবহনে নিয়মিত চলেন, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে ভাড়া নৈরাজ্যের বিষয়টি, এবং কিছুক্ষণ আগে যে প্রতিবেদনটি আপনারা দেখলেন সেখানে কিন্তু একই বিষয়টি দেখা হয়েছে, এবং সেটির আজকে মাঠ পর্যায়ে যে চিত্র সেটি সরাসরি আপনাদেরকে দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি শাহবাগ মোড়ে, এটা আসলে অত্যন্ত জনপ্রিয় এলাকা, কারণ পাশেই বিশ্ববিদ্যালয় এবং তারপর দুই পাশে
হচ্ছে দুটি হাসপাতালের কারণে কিন্তু প্রচুর সংখ্যক এখানে যাত্রী সমাগম হয় এবং তারা কিন্তু সবাই কিন্তু বাসের অপেক্ষায় কিন্তু অপেক্ষা করছেন। আপনি এই ভর দুপুরবেলায় কিন্তু দেখছেন যে প্রচুর সংখ্যক যাত্রী আছে। তো তাদের সাথে একটু কথা বলতে চাই। আমাদের কাছে যে অভিযোগটা আমরা সচরাচর দেখে থাকি সেটা হচ্ছে যে সিটিং নামে যে সিটিং বাসগুলো চলে সে আসলে তারা কতটুকু সিটিং এবং তারা বিআরটির যে নির্ধারিত ভাড়া, আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে বিআরটির নির্ধারিত ভাড়া হচ্ছে প্রতি কিলোমিটারে ঢাকা শহরের জন্য মিনি বাসের জন্য সর্বনিম্ন 5 এবং বাসের জন্য 7 টাকা এবং প্রতি কিলোমিটারে 1 টাকা 60 পয়সা। তো সেই হিসাবে আসলে কতটুকু সেটি মেনে চলা হয় সেই বিষয়টি কথা বলতে চাই। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি আসলে উত্তরে যাত্রী আসছিলাম। আপনি কি নিয়মিত এখান থেকে উত্তরে যাতায়াত করে থাকেন? রেগুলার এখান থেকে যাতায়াত করে থাকি। সিটিং বাসে যান নাকি সাধারণ বাসে? সিটিং বাসে যাওয়ার চেষ্টা করি, কারণ সিটিং এ গেলে দেখা যায় যে একটু তাড়াতাড়ি দেওয়া। সেক্ষেত্রে ভাড়াটা কেমন হয়? ভাড়া দর্শক, অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে রাজধানীর বিভিন্ন রুটে বাসগুলোর যাত্রীরা যে দুর্ভোগে পড়ছেন সে বিষয়ে শাহবাগ এলাকা থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তারেকুজ্জামান শিমুল। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সহ 8 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে শর্ত পূরণ না করায় এম সুলতান মাহমুদ নামে স্বতন্ত্র এক মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সকালে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার এই ঘোষণা দেন। এর আগে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগ ছাড়া বিএনপি সহ অন্য প্রার্থীরা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। নারায়ণগঞ্জ ক্লাবে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রোববার সকালে মনোনয়ন যাচাই বাছাই আসতে থাকেন মেয়র প্রার্থীরা। বেলা 11টার দিকে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান সহ সব প্রার্থীরা সেখানে যান। তবে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভীর পক্ষে ছিলেন তার প্রস্তাবক। যাচাই বাছাই শেষে শর্ত পূরণ করতে না পারায় স্বতন্ত্র প্রার্থী এম সুলতান মাহমুদের মনোনয়ন বাতিল করে অন্য 8 জনকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এর আগে মেয়র প্রার্থী এবং তাদের প্রস্তাবক ও সমর্থনকারীর সাথে মত বিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা সহ যাচাই বাছাই কমিটির সদস্যরা। এ সময় বেশিরভাগ মেয়র প্রার্থী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার সহ সবার জন্য সমান নির্বাচনী পরিবেশ সৃষ্টির কথা বলেন বেশিরভাগ মেয়র প্রার্থী। বিগত ইউপি নির্বাচনে যা দেখতে পেলাম যে দলীয়করণ একচ্ছত্রভাবে আগেই ব্যালট পেপার ভোট দিয়ে আগে বাক্স ভরে ফেলে, এমন যেন না হয়। এখানে অনেক সন্ত্রাসী এবং বহিরাগত আছে, তাদের ব্যাপারে নির্বাচন কমিশনকে সজাগ থাকা এবং তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া। প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত একটি অস্ত্র কিন্তু উদ্ধার করতে পারেন নাই। সুতরাং আমি মনে করি সেনাবাহিনী এই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য আপনারা সেনাবাহিনী মোতায়েন করবেন। ইতিপূর্বে আপনারা যে কার্যক্রম করেছেন নারায়ণগঞ্জের মানুষের কাছে কিন্তু এই লেভেল প্লেইং ফিল্ডের কোনো মেসেজ পৌঁছেনি। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর প্রস্তাবক দাবি করেন সেনাবাহিনী ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সেনাবাহিনী খুব একটা দরকার বলে আমি মনে করি না, কারণ যদি প্রয়োজন পড়ে সেটা তো আপনারা দেখবেন। তো আমার মনে হয় শান্তিপূর্ণভাবেই ইলেকশন হবে। এ সময় রিটার্নিং কর্মকর্তা সব ভোট কেন্দ্রকে বিপজ্জনক বলে দাবি করেন। পাশাপাশি পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনী মোতায়েনের কথাও জানান তিনি। সব ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এটা আমার সঙ্গে আপনার মানেন একমত? সব ঝুঁকিপূর্ণ। 174 সেনাবাহিনী একটা স্টেজে লাগতেও পারে, আমরা বলবো না এখন লাগবে না। আর যদি বলেন আজকে লাগবে তাহলে বলবো এখন লাগবে না। ধীরে ধীরে আমরা আসছি, তো ওইদিকে আসছি। কিন্তু 5 ডিসেম্বরের পর তো দেখবেন কি অবস্থা হয়, তাই না? আচরণ বিধিমালা না মানলে আমি কিন্তু ডিসপার্স করে দেবো। মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা হবে, আমি সব ভেঙে ঢেঙে দেবো। 5 ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, আজকে দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ এবং আমরা যেমনটি বলছিলাম যে সকাল 11টা নাগাদ শুরু হয় এই যাচাই বাছাই প্রক্রিয়া। এবং যদিও এই আজকে প্রক্রিয়া শুরুর আগে কিন্তু প্রথমে আমরা যেটা দেখেছি যে প্রথমে কিন্তু রিটার্নিং অফিসার তার আগে যে 9 জন মেয়র প্রার্থী ছিলেন তাদের সঙ্গে একটি মত বিনিময়ের মতো করে তারপরে আজকের এই যাচাই বাছাই শুরু করেন। এবং আমরা শুরুতেই দেখেছি যে 9 জন প্রার্থীর মধ্যে মেয়র
9 প্রার্থীর মধ্যে এই 8 জন ছিলেন দলীয়, একজন স্বতন্ত্র, এবং একজন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এবং যদিও তার কাছে 3 দিন সময় আছে এই বিষয়ে আপিল করার জন্য, এবং তার বাতিলের বিষয়টি কিন্তু দেখা হয়েছে যে স্বতন্ত্র প্রার্থীর বাতিলের ক্ষেত্রে একজন স্বতন্ত্র প্রার্থী যখন নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে তার 50 জন সমর্থকের সিগনেচার স্বাক্ষরিত একটি নমুনা সংগ্রহ করে তারপর সেটি নির্বাচন কমিশনে জমা দিতে হয়, এবং তিনি তার সেই ফর্মটিতে আসলে মাত্র সবকিছু শেষ করলেও 3 জনের স্বাক্ষর ছিল না বিধায় তার এই মনোনয়নপত্রটি বৈধ হয়নি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এখানে রিটার্নিং কর্মকর্তা যেটি বলেছেন, তিনি চাইলে এই 3 দিনের মধ্যে সেই 3টি স্বাক্ষর সংগ্রহ করে আবার জমা দিতে পারে। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছে এবং সাধারণ কাউন্সিলর রয়েছেন, তাদের আমরা দেখেছি এরই মধ্যে আজকে প্রায় 5টি ওয়ার্ডের যে সাধারণ কাউন্সিলর তাদের মধ্যে একজন এবং 3টি ওয়ার্ডের সাধারণ সংরক্ষিত নারী কাউন্সিলর যে রয়েছে তাদের মধ্যে একজনের প্রার্থিতা বৈধ হয়নি, বাকি সবার প্রার্থিতা বৈধ রয়েছে। তবে যাদের প্রার্থী বৈধ হয়নি, রিটার্নিং অফিসার যেখানে আছেন তিনি কিন্তু সবাইকে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন তারা যদি 3 দিনের মধ্যে আপিল করেন এবং আপিল করে তারা তাদের যদি আপিল পরে গ্রহণযোগ্য মনে হয় তাদের কাছে, তাহলে সেটা আবার বৈধ বলে বিবেচনা করা হবে। এবং পাশাপাশি এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে যারা আছেন তারা কিন্তু সব প্রার্থীকে একটি শুরুতেই অঙ্গীকারনামা দিচ্ছেন, এবং সেই অঙ্গীকারনামায় যেটি বরাবর ভালো সবচেয়ে উল্লেখ করার বিষয় সেটি হচ্ছে প্রার্থীকে কিন্তু আচরণবিধি মেনে চলার বিষয়টিকে স্পষ্ট করে বলা আছে। এবং রিটার্নিং কর্মকর্তা বারবারই একটি কথা বলছেন এখানে যারা প্রার্থীরা আসছেন তাদেরকে, যে প্রার্থীরা যদি আচরণবিধি সুন্দরভাবে মেনে নেয় তাহলে কিন্তু এই যে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তবে এই ছিল এখনকার মতো মোটিশি আমার কাছ থেকে সব শেষ। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম চলছে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। সচিবালয়ে খাদ্য পরিধারণ, পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন 7.5 লক্ষ চাল যাবে, কিন্তু একসাথে যাবে না। আজকেই 7.5 লক্ষ চাল চলে যাবে না, সারা 5 মাসে, বছরে 7 মাসে, বা দ্যাটস মিনস আমাদের মার্চ এপ্রিল মাসে আবার আমাদের চাল যাবে 3 লাখ টনের উপরে চাল যাবে মার্চ এপ্রিলে। কাজে এখন তো আপনাদের সেটার দরকার নাই। এই বছরের আমরা 10 টাকা কেজির চাল নভেম্বর পর্যন্ত, আমরা অক্টোবর পর্যন্ত আমরা শেষ করেছি। শেষ করার পর আমার এই মজুদটা আছে, আবার লাগবে আমার মার্চ এপ্রিলে লাগবে 3 লক্ষ টন। এর মাঝখানে আমার সংগ্রহ হবে, আমার বেরো হবে। কাজে আপনারা যে হিসাব করেন, মনে করেন যে আমার মজুদ একসাথে মজুদ আর একসাথে খরচ হচ্ছে না। তো আমার মে থেকে আবার বড় সংগ্রহ শুরু হবে। এখন আমি আমন সংগ্রহ শুরু করছি 3 লাখ মেট্রিক টন। কাজেই আমার তো হিসাব করে, আমার তো গোডাউনে হিসাব করে চাল রাখতে হবে, হিসাব করে আমাকে ব্যয় হবে। কাজেই আপনারা যে কথাটা বলছেন যে মজুদ এত কম কেন, আমি আবারও বলছি 8 লক্ষ মেট্রিক টন আমার কমে গেছে খরচ। আমার খরচই কমে গেছে 8 লক্ষ মেট্রিক টন। 7.5 লক্ষ মেট্রিক টন খরচ যদিও আছে, সেটা আমার হবে গিয়ে আবার 3 লক্ষ মেট্রিক টন খরচ হবে আমার মার্চ এপ্রিলে। এই মুহূর্তে যে আমার 7.5 লক্ষ মেট্রিক টনের যে খরচটা যাওয়ার পরে, অক্টোবরের খরচটা যাওয়ার পরে আজকে আমার 8 লক্ষ মেট্রিক টন চাল, আমার খাদ্যশস্য আমার ঘরে আছে। কাজে আমার মজুদ অত্যন্ত সন্তোষজনক। এই সম্পর্কে যারা নাকি বিরূপ মন্তব্য করেন তারা সঠিক বলেন না। ওএমএস এখনো চলছে। আমি এইগুলা ভাগ করে করে এখন বলার তো কোনো প্রয়োজন মনে করি না। আমার সমস্ত খরচ বেড়ে যেটা বেড়ে গেছে, যেটা আমার আর সংগ্রহ হবে না, 8 লক্ষ মেট্রিক টন আমার চলে গেছে কাবিতাতে, সেই কথাটা আমি বললাম। আর বাকি যদি কোনটাতে কতটুকু লাগবে সেটা আমার অফিস থেকে জেনে নেবেন, সেই হিসাবটা আমার এখানে আসছি। ওকে। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম।
যাচ্ছি পরের খবরে। নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও বিএনপি চেয়ারপারসনের প্রস্তাবনা হাতে পাওয়ার পর তিনি ইচ্ছে করলে এ নিয়ে আলোচনা বা সমঝোতার উদ্যোগ নিতে পারেন, এমনটাই মত বিশ্লেষকদের। আর এই প্রেক্ষাপটে বিএনপি এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ চেয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে গত 18 নভেম্বর রাজধানীতে সংবাদ সম্মেলন করে একটি রূপরেখা উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 13 দফার এই প্রস্তাবনা দেওয়ার পর থেকেই এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ওই দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দল প্রস্তাবনাকে অন্তঃসার শূন্য বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করে। আওয়ামী লীগ আগ্রহ না দেখালেও এ বিষয়ে আলোচনার আহ্বান জানিয়ে যাচ্ছে বিএনপি। দলীয় সভা সমাবেশে এ নিয়ে পক্ষে বিপক্ষে তর্কে বিতর্কে এখন অনেকটাই সরগরম রাজনীতির মাঠ। রাষ্ট্রপতি নির্বাচন প্রস্তাবনায় কিছু নেতিবাচক দিক থাকলেও সামগ্রিকভাবে এটিকে আলোচনার উপলক্ষ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার বক্তব্য সবটাই গ্রহণ করতে হবে, যেভাবে বলেছেন এমন না, আলোচনা, পর্যালোচনা, এমনকি সমালোচনা করুক। পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা না করে সরাসরি নাকচ করে দেওয়াটা ঠিক হয়নি এটা। তবে এই বিশ্লেষকরা মনে করেন সংবিধানের 18-র 1 ধারা অনুযায়ী আইন করা হলে নির্বাচন কমিশন গঠনে প্রয়োজন পড়বে না বিকল্প কোনো প্রস্তাবনার। 118-র 1 এটা বিএনপিও আইন প্রণয়ন করেনি, বিএনপি আমলে, এবং ওই এরশাদের আমলে হয়নি, আওয়ামী লীগের আমলে হয়নি। এখন এটা হওয়া উচিত। বর্তমান সরকারের উচিত আইন পাশ করা। আইন না করে সার্চ কমিটি করলে আমি মনে করি যে সংবিধানের 118 ধারার সঙ্গে সাংঘর্ষিক হবে। এই আইনটা যদি প্রণীত হতো তাহলে বেগম জিয়াকে এই প্রস্তাব দেওয়ার প্রয়োজনই পড়তো না। সম্প্রতি রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে আবেদন করেছে বিএনপি। সাংবিধানিক সীমাবদ্ধতা সত্ত্বেও প্রস্তাবনা হাতে পাওয়ার পর তিনি ইচ্ছে করলে এ নিয়ে আলোচনা অথবা সমঝোতার উদ্যোগও নিতে পারেন বলেও মত বিশ্লেষকদের। নৈতিক দায়িত্ব পালনের দিক থেকে বিচার করলে রাষ্ট্রপতি উদ্যোগ নিতে পারেন। তিনি হয়তো বলবেন যে সামনে আছে, সংসদ আছে, সংসদে আইন পাস করে ফেলো। যদিও সংবিধানে তার কোনো ক্ষমতা দেয়া নাই। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সাংবিধানিক রূপ পেলে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরে আসবে বলেও মনে করেন তারা। কেন আইনটা করা হচ্ছে না এটা আমার কাছে বোধগম্য নয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ছাত্রলীগ নেতা দিয়াজ নিহতের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ শাটল ট্রেন, স্থগিত ক্লাস পরীক্ষা। ওয়াটার সামিট 2016-তে যোগ দিতে 4 দিনের সফরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। সামিটে যোগদান ছাড়াও হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ওয়াটার সামিটে শেখ হাসিনা জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পানি সম্পদ ব্যবস্থাপনা, কৃষিক্ষেত্রের সহযোগিতা আরও বাড়বে বলে জানা গেছে। 4 দিনের সফর শেষে 30 নভেম্বর ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারে নানা সময়ে ঘটে যাওয়া নাশকতার ভিডিও ক্লিপস মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে মিয়ানমার থেকে বিভিন্ন মাধ্যমে আসা যেসব ভিডিও ক্লিপসে বাংলায় উস্কানিমূলক বক্তব্য সংযুক্ত করে প্রচার করা হচ্ছে। এ অবস্থায় সংঘাত এড়াতে ক্যাম্পগুলোতে এ ধরনের প্রচারণা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে শরণার্থী বিষয়ক কমিশন। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। টেকনাফের শরণার্থী ক্যাম্প ও এর আশপাশের এলাকার বাসিন্দাদের মুঠোফোনের মেমোরি কার্ডে ঘুরে বেড়াচ্ছে মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতনের নানা ফুটেজ। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মোবাইল থেকে এগুলো ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করছে স্থানীয়রা। যদিও ঘটনাগুলোর সময়কাল খুঁজতে গেলে কোনোটাই সম্প্রতির ঘটনা বলে জানা যায়নি। তবুও এসব ছবি পরিস্থিতিকে ঘোলাটে করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন সেখানকার বাসিন্দারা। মোবাইলের ছবি তুই হুস্টা তুষ্টা জিনে উড়ে জিনে ভিডিও রেকর্ড করে উড়ে ইন সাইডে ফোন দিয়ে মানে ধরনাইতে রাখেন না উত্তেজন এটা এদের কিছু বুঝতে সার দেয়, অন্য কিছু সমস্যা নেই। আর ভাই থাকে বোন থাকে তারারে কানি না পারে
আর বাপরে বেশি মারা ধরা করে মিলিটারি এগর ফুরা দিয়ে মিলিটারি বেড়া হা দেখি ওই মারি ফেলাই এনে মরি গিয়ে এনে ফুড়ি গিয়ে হইনে মারি। এক্ষেত্রে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সংঘাত এড়ানোর জন্য কঠোর অবস্থান নিয়েছে সরকার, বিশেষ করে ক্যাম্পগুলোতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য করা নির্দেশনা শরণার্থী বিষয়ক কমিশনের। কোন রকমের উত্তেজনা বা কোন রকমের যে একটা প্রচারণা এইসব ব্যাপারে এটা এখানে চলবে না, এটা আমরা নিয়ন্ত্রণ করছি। আমরা আমাদের আশ্রয়ে যারা আছে তাদেরকে বলি তোমরা কোন রকমের বেআইনি কাজকাম বা উচ্ছৃঙ্খল অবস্থার মধ্যে জড়াবে না, তোমরা শান্তির সাথে এখানে আমাদের সহযোগিতা যেটুকু সরকারিভাবে স্বীকৃত সেইটুকু নিয়ে শান্তিতে থাকো। ভিডিও ছবিগুলো তো এটা হয়তো এখন 12-5 বছর আগে হতে পারে। কম্পিউটার দোকানগুলো আছে এগুলো আমরা চেক করতেছি, আমাদের সেখানে সিভিলে লোক নিয়োগ করা আছে, গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। সরকারি হিসেব মতে বাংলাদেশে প্রায় 5 লাখ রোহিঙ্গা অবস্থান করছে। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া উপজেলার 4টি শরণার্থী ক্যাম্পে 1 লাখ রোহিঙ্গার বসবাস রয়েছে। টেকনাফ এবং উখিয়ায় বৈধ অবৈধ সবগুলি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আশপাশে রয়েছে বাঙালি, রাখাইন সহ বিভিন্ন সম্প্রদায়ের অধ্যুষিত পাড়া। এক্ষেত্রে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে তার প্রভাব পড়বে আশপাশের পাড়াগুলোতে। এই অবস্থায় সব পক্ষকেই সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। কক্সবাজারের উখিয়া থেকে কমল দে, সময় সংবাদ। কক্সবাজারে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী 6টি নৌকা এবং আরও 5 রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়। বিজিবি জানায় সকালে উখিয়ার বালুখালী ও বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে 2 শিশু সহ 5 রোহিঙ্গা। বিজিবির শক্ত অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ফিরে যায়। একইভাবে টেকনাফের নাফ নদীর 3টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী 6টি নৌকা ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় 10 থেকে 15 জন রোহিঙ্গা ছিল বলে জানায় বিজিবি। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল উড়ে চলো দুরন্ত গতিতে। দাম্ভিকতা ত্যাগ করে দেশের স্বার্থে সরকারকে আলোচনার পথে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আমি বলতে চাই, মিলন যে প্রাণ দিয়েছিল সে প্রাণ দিয়েছিল সেটা আদর্শের জন্য, সেটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য। প্রাণ দিয়েছিল এই মানুষের অধিকারগুলোকে রক্ষা করার জন্য। জনগণকে সংগঠিত করতে হবে, জনগণকে সংগঠিত করে জনগণের শক্তির মধ্য দিয়েই আমাদেরকে এই বিজয় অর্জন করতে হবে, পরাজিত করতে হবে এই দানবকে, যে দানব আমাদের সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়েছে। সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুন, আলোচনা করে একটা পথে আসুন, যে পথে আমরা সত্যিকারী অর্থেই একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যেতে পারি। সকলের অংশগ্রহণ হবে এবং সকলের কাছে গ্রহণযোগ্য হবে। কাজ না জেনে ফ্রি ভিসায় কাতারে যেয়ে বিপাকে পড়ছেন অনেক বাংলাদেশি শ্রমিক। একই সঙ্গে সে দেশের ভাষা না জানার কারণে চরম দুর্ভোগে পড়েন তারা। কাতারে কোনো ফ্রি ভিসা নেই উল্লেখ করে বাংলাদেশি শ্রমিকদের নির্ধারিত কোম্পানির অধীনে কাজ নিয়ে আসার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একটু বাড়তি আয়ের জন্য পরিবার আর নিজ মাতৃভূমি ছেড়ে কাতারের শ্রমিকদের এই হাড়ভাঙা পরিশ্রম। তাদের অধিকার রক্ষায় নতুন শ্রম আইন কার্যকর করতে যাচ্ছে কাতার সরকার। নতুন আইন কার্যকর হলে জীবনমান উন্নয়ন সহ আগের চেয়ে আরো বেশি পারিশ্রমিক পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রবাসী বাঙালিরা। যদি শ্রম আইনটা হয় আর এবং কি আমাদের জন্য ওই এক জায়গা থেকে আরেক মালিকের কাছে চেঞ্জ হইতে পারে, তাহলে আমাদের বেতন পাবো ভালো করে। 15,000 টাকা বেতন পাবো কিংবা 40,000 টাকা বেতন পাবো। এই কাজ জানলে, কাজ জানি না যদি বাংলাদেশ থেকে আসে তাহলে মোটামুটি এনে ভালো লাভবান। কর্মদক্ষতা এটা আমি প্রমাণ করতে পারবো এবং আমার স্যালারি স্ট্রাকচার অনেক ভালো হবে। হয়তো দেখা গেল আমি যা পাচ্ছি এখানে তার চেয়ে দ্বিগুণ অন্য জায়গায় পাবো। এদিকে নতুন এ আইন কার্যকর হলে প্রবাসী ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ বাংলাদেশি শ্রমিকদের নিজ প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যান্য কোম্পানিতে যারা আছে তাদের থেকে যে আমরা খবর চেঞ্জ করে আমাদের প্রতিষ্ঠানে আনতে পারি তাহলে আমাদের আত্মীয়স্বজনরা উপকৃত হবে, আমরাও উপকৃত হব। আর এ আইন কার্যকর হলে প্রবাসীরা আগের চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি তাদের পছন্দ মতো কাজ খুঁজে নিতে পারবেন বলে জানালেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর। বর্তমান প্রচলিত নিয়মে চুক্তির মেয়াদ শেষ হলেও স্পন্সরের অনুমতি ছাড়া ওই ব্যক্তি, এই কর্মী অন্য কোনো স্পন্সরের যে স্পন্সর সে পছন্দ করছে বা ভালো বেতন পাচ্ছে
তার কাছে যাওয়ার সুযোগ ছিল না। এই আইনের সংশোধিত আইনের মাধ্যমে সে তার পছন্দ মতো যে কোনো স্পন্সর খুঁজে নিতে পারবে। গত বছর বহু প্রতীক্ষিত নিয়োগ পরিবর্তন আইনের অনুমোদন দেয় কাতারের মন্ত্রিপরিষদ। চলতি মাসে কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী 19 ডিসেম্বর এই আইনটি কার্যকরের কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী কাতারে বর্তমানে প্রায় 2 লাখ প্রবাসী বাঙালি কর্মরত রয়েছেন, আর দেশটি থেকে বছরে রেমিটেন্স আয় প্রায় 250 কোটি টাকা। সময় সংবাদ, কাতার। দুপুরের সময় আরো থাকছে। বিকেলে AHF হকির ফাইনালে মুখোমুখি হবে ফেভারিট বাংলাদেশ ও শ্রীলঙ্কা। হ্যাট্রিক শিরোপা জয়ে আপোষহীন জিমি চয়নরা। ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান নিহতের ঘটনার প্রতিবাদে ও 5 দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে অনির্দিষ্টকালের অবরোধ। বিশ্ববিদ্যালয়ে আজ কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। অবরোধে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে স্টেশনে গিয়ে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা দিয়াজ নিহতের ঘটনা তদন্তের দাবি জানান। গত 20 নভেম্বর নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তে আত্মহত্যার প্রতিবেদন দেয়া হলেও তা প্রত্যাখ্যান করে দিয়াজের পরিবার। পলিটিক্যাল ছোটখাটো বিষয় নিয়ে অনেক বড় ব্যাপার হয়ে ওঠে, যার ভুক্তভোগী হয় আমরা সাধারণ ছাত্ররা। আমাদের আজকে প্রেজেন্টেশন ছিল, প্রেজেন্টেশন অফ হয়ে গেছে। এখন আমাদের সামনে 1 মাস পর পরীক্ষা, এখন পরীক্ষাটাও পেছানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। গত রাতে কে বা কারা আমাদের প্রতিটা ট্রেনের যে হুস পাইপ আছে ব্যবস্থা চালু থাকে, এই পাইপগুলো কেটে দিয়েছে, যার জন্য ওই ভার্সিটিতে অবরোধ চলার কারণে আমাদের শাটেলে এখন পর্যন্ত একটা ট্রেনও চালানো সম্ভব হয়নি। প্রায় 2 বছর আটকে থাকার পর আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী সহ 10 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলার বিচার শুরু হয়েছে। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী বছরের 4 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এই মামলায় 3 আসামি কারাগারে, 1 জন জামিনে এবং বাকি 6 জন পলাতক রয়েছে। উগ্রপন্থী বয়ান প্রচারের মাধ্যমে দেশের যুব সমাজ ও সাধারণ মানুষকে জঙ্গি তৎপরতায় উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। এ ঘটনায় 2013 সালের 24শে আগস্ট মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করে পুলিশ। মামলায় 5 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডক্টর HBM ইকবালের স্ত্রী মমতাজ এবং তার 2 সন্তানের সাজা স্থগিত করে হাইকোর্টের দেয়া রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এতে তাদের 3 বছরের কারাদণ্ড বহাল থাকলো। সকালে প্রধান বিচারপতি SK সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এই রায় দেন। সাজা স্থগিত করে হাইকোর্টের দেয়া রুল খারিজ হওয়ায় তাদের গ্রেফতার করতে আইনগত কোনো বাধা নেই। বর্তমানে ডক্টর HBM ইকবালের স্ত্রী মমতাজ এবং তার 2 সন্তান আইনের চোখে পলাতক রয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। এর আগে 2008 সালে একই মামলায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিশেষ আদালতের রায়ে 13 বছরের কারাদণ্ড হয়েছিল ডক্টর ইকবালের। তবে পরবর্তীতে উচ্চ আদালত তা বাতিল হয়ে যায়। সুনামগঞ্জের দিরায়ে বোমা হামলা মামলায় সিলেটের বরখাস্ত হওয়া সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র GK গৌসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালের আদালতে হাজির করা হয় মামলার আসামি আরিফুল হক চৌধুরী ও GK গৌসকে। আদালত মামলার উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। 2004 সালের 21শে জুন সুনামগঞ্জের দিরাইয়ে এক সমাবেশে বোমা হামলায় 1 যুবলীগ কর্মী নিহত ও 29 জন আহত হন। মামলার তদন্ত শেষে আরিফুল হক চৌধুরী ও GK গৌস সহ 13 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। আইনজীবীগণ জামিনের প্রার্থনা করলে আমরা রাষ্ট্রপক্ষ তীব্র বিরোধিতা করি। বিরোধিতা করার পর দীর্ঘ শুনানির পর আসামিদের জামিন নামঞ্জুর করে ন্যায় বিচারের স্বার্থে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত আমাদেরকে শুনেছেন, বিস্তৃত সবকিছু শুনে আমাদের উপস্থাপন বা আমাদের আবেদন নামঞ্জুর করে সৌন্যরেশ দেখানো হয়েছে মামলায় এবং চার্জশিট গ্রহণ করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে প্রতিকার পাঠিয়েছি। শহীদ ডাক্তার মিলনের 26তম মৃত্যুবার্ষিকী আজ।
1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন তিনি। সকালে দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন স্বজনরা। শহীদ ডাক্তার মিলনের আদর্শ ধারণ করে গণতন্ত্রকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশে গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য যত মানুষ আত্মাহুতি দিয়েছে সকল শহীদদের প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের সেই আত্মাহুতি, তাদের সেই আত্মোৎসর্গ সেটি বৃথা যায়নি। গণতন্ত্রের যে পথ চলা শুরু হলো ডক্টর শামসুল আলম খান মিলনের আত্মদানের মধ্যে দিয়ে, তার আত্মত্যাগের মধ্যে দিয়ে, সেটি আজকে আটকে গেছে। সেই পথ চলা আজকে বাধাগ্রস্ত। বিচার পাওয়াটা এখন অনেক দিন বলা হয়ে গেছে, বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি গুলাম হত্যার বিচার চেয়ে। এখন আর বিচার চাওয়ার আশা করি না। টাঙ্গাইলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 2 জন। পুলিশ জানায় সকালে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলের কদমতলী এলাকায় বল্লাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 1 জন নিহত হন। এই ঘটনায় আহত হন আরো 3 জন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের টাঙ্গাইল মেডিকেলে নেওয়া হলে সেখানে আরো 1 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দেখছেন দুপুরের সময়। সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। ডেল সুপ্রিম চেয়ার। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর উপর নানা শর্ত আর কর্তৃত্বপরায়ণ নীতির প্রয়োগ ঘটায় বিশ্বব্যাংক, IMF এর মতো ঋণদাতা সংস্থাগুলো। অভিযোগ দীর্ঘদিনের। সেই সঙ্গে এই অঞ্চলের অবকাঠামো উন্নয়নে ঋণের চাহিদা পূরণেও পুরোপুরি সক্ষম নয় এসব প্রতিষ্ঠান। এর বিপরীতে কিছুটা রাজনৈতিক সিদ্ধান্ত আর ঋণ চাহিদার প্রয়োজন মাথায় রেখে অবশেষে যাত্রা শুরু করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ব্যাংক। তবে উদ্যোক্তা দেশ ভারত, চীনের ভূরাজনীতি বা রাশিয়ার মতো দেশের আঞ্চলিক মরলীপনাকে পাশ কাটিয়ে কতটুকু স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রম চালাতে পারবে এই ব্যাংক, সে প্রশ্ন রয়েই যায়। রিপোর্ট সাজিদ রাজুর। 70-এর দশক থেকেই উন্নয়নশীল দেশগুলোতে দেয় ঋণ কার্যক্রমে একক আধিপত্য বিশ্বব্যাংক, IMF এর। ঋণ দেওয়ার ক্ষেত্রে শর্ত ও অভ্যন্তরীণ সংস্কারের নানা পরামর্শ মানতে বাধ্য হয় গ্রহীতা দেশগুলো। অভিযোগ আছে পশ্চিমা প্রভাবশালী কিছু দেশের রাজনৈতিক নানা প্রেসক্রিপশনও চাপিয়ে দেয়া হয় ঋণের শর্ত হিসেবে। তার উপর বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর উন্নয়ন কার্যক্রমে যে পরিমাণ ঋণ সহায়তা দরকার সে চাহিদাও সম্পূর্ণ মেটাতে পারছে না এসব সংস্থা। শুধু এশিয়ার দেশগুলোর অবকাঠামো উন্নয়নের জন্যই যেখানে দরকার $8 ট্রিলিয়ন মার্কিন ডলার, সেখানে $2 ট্রিলিয়ন ঋণ পাওয়া যায় এসব সংস্থা থেকে। এই প্রেক্ষাপটেই সমমর্যাদার ভিত্তিতে একজোট হয় দ্বিতীয় সারির উদীয়মান অর্থনীতির 5 দেশ। চীনের নেতৃত্বে রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। চীনে স্থাপন করা হয়েছে ব্যাংকের প্রধান কার্যালয়। প্রথম প্রেসিডেন্ট হয়েছেন একজন ভারতীয়। দক্ষিণ আফ্রিকায় স্থাপন করা হয়েছে আঞ্চলিক কার্যালয়। তবে দক্ষিণ এশিয়ার আধিপত্যের রাজনীতিতে ভারত, চীন, রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীর রাজনৈতিক মারপ্যাঁচে কতটুকু সফল হবে এই ব্যাংকের কার্যক্রম, এ বিষয়ে প্রশ্ন আছে অর্থনীতি বিশ্লেষকদেরও। রাজনৈতিক বিরোধ কতটা অর্থনৈতিক বিরোধকে এফেক্ট করতে পারে, এই জায়গাটা খুব সম্ভবত আমরা খুব বেশি জিনিস দক্ষিণ এশিয়াতেই দেখি। আমরা জানি পাকিস্তানকে কেন্দ্র করে ভারত এবং চায়নার মধ্যে এসকেলেটেড যে টেনশন, কিন্তু তারপরে তারা বুঝতে পারছে যে ইকোনমিক কোঅপারেশন ছাড়া যে ধরনের আমরা ইকোনমিক যে ট্রেডের যে ল্যান্ডস্কেপ আমরা দেখতে পাচ্ছি, ইমার্জিং ল্যান্ডস্কেপ, সেখানে তো এই দেশগুলো কার্যকরী ভূমিকা রাখতে পারবে না। পরিচালনার ক্ষেত্রে যে ধরনের রাজনৈতিক রসায়নের কথা আপনি বলছেন, সেটি খুব বেশি আমার ধারণা এখানে প্রভাবিত হওয়ার কথা না। কমার্শিয়াল পার্টি এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। বিশ্লেষকদের আশাবাদ পেশাদারিত্বের সাথেই এশিয়া আফ্রিকার অনুন্নয়ন ও উন্নয়নশীল দেশগুলোর টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে নতুন এই ব্যাংক। সেই সঙ্গে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের উচিত সুবিধা নেওয়া যেতে পারে এমন সুযোগ খুঁজে বের করা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। শীতের হিমেল হাওয়া আর ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীত আর বেশি দূরে নয়। যে কেনা বসলেও উত্তরের জনপদ বগুড়ায় সকাল সন্ধ্যায় শীতের অনুভূতিটা বেশ পাওয়া যাচ্ছে। ঠান্ডা অনুভবের সঙ্গে সঙ্গে ফুটপাতগুলোতে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বসেছেন মৌসুমী দোকানিরা। ভোজন পিপাসুরাও শীতের আমেজ নিতে ভিড় করছেন সেখানে। শিক্ষাবিদরা বলছেন গ্রাম বাংলার ঐতিহ্য এখন ছড়িয়ে পড়েছে শহরেও। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে।
ইট পাথরে দালান কোঠার মধ্যে শহরবাসীকে ফুটপাতের অনেক কিছুই মনে করে দেয় গ্রাম বাংলার ঐতিহ্যকে। শীত অনুভবের সাথে সাথেই ফুটপাতে বসেছে হরেক রকম পিঠার দোকান। বগুড়া শহরের মহল্লার ফুটপাতে পিঠা পসরা নিয়ে বসেছে মৌসুমী দোকানিরা। শীতের আমেজ নিতে সকাল সন্ধ্যায় দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ঐতিহ্যের স্বাদ নিতে। অল্প দামে এসব পিঠা পেয়ে খুশি ক্রেতা। ভাপা পিঠা, কুলি পিঠা, তারপরে ঝালের পিঠা বেশ ভালো। কুশলি পিঠা খেলাম, চিতই পিঠা খেলাম এবং নাতিকেও খাওয়াইলাম। পিঠাগুলো ভালোই, তো বাড়িতে যেতে পারছি না জন্য এখন এখানেই খেতে হচ্ছে, এইগুলা খেয়ে মজা নিচ্ছি। বছরের 4 মাস চলে ফুটপাতের ভাসমান পিঠার দোকান। নতুন ধানের আটা দিয়ে পরিচ্ছন্নতার সাথে তৈরি করা হয় এসব পিঠা, আর এই পিঠা বেচে এ সময় চলে তাদের সংসার। 5,000 টাকায় প্রতিদিন আমার বিক্রি হয়। এই কয় মাস আমি এটি পিঠের দোকান করে আল্লাহর রহমতে আমাদের সংসার ভালোভাবেই চলে। শীতের মৌসুমে আসলে আমরা এখানে পিঠা বানাই, বউ বাচ্চারা ভালোভাবে সংসার চলে। বাসায় যেহেতু আমাদের পিঠা ওইভাবে তৈরি হয় না, আমরা এখানে খাই, এতে সন্ধ্যার নাস্তাও হয়ে যাচ্ছে, প্লাস আমরা শীতের কিছু পিঠাও খেতে পারছি। শীতকালে ফুটপাতে পিঠাপুলির দোকান গ্রামীণ ঐতিহ্যকে জিয়ে রেখেছে। এটা আমি মনে করি যে একটা শুভ লক্ষণ, যে আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য শহরে বসে আমরা এটা রপ্ত করতে পারছি। বগুড়া শহরে খান্দার, সাতমাথা, চেলোপাড়া সহ অর্ধ শতাধিক স্থানে পিঠার দোকান বসছে প্রতিদিন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে 9 দিনের শোক পালন করছে কিউবার জনগণ। প্রিয় নেতার মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। শোককে শক্তিতে পরিণত করে বিপ্লবী এই নেতার আদর্শ বুকে ধারণ করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার তাদের। প্রতিদিনের মতোই সূর্য উঠলেও কিউবার শনিবার সকালটি ছিল আর 10টি দিনের চেয়ে আলাদা। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে এদিন রাজধানী হাভানা সহ পুরো কিউবায় শুরু হয় পূর্ব ঘোষিত 9 দিনের শোক। ভোর না হতেই রাস্তায় জড়ো হতে শুরু করে শোকাচ্ছন্ন সাধারণ মানুষ। প্রিয় নেতার মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে অফিসগামী সাধারণ মানুষ সবার কাছেই ক্যাস্ট্রোর মৃত্যুর খবরটি এখনো যেন অবিশ্বাস্য। তার মতো এমন একজন ঐতিহাসিক ব্যক্তির মৃত্যুর পর কিউবার সামনের দিনগুলো কেমন যাবে সেটি আসলে দেখার বিষয়। তার চলে যাওয়াটা সত্যি কষ্টের। এরকম একজন নেতা আর কোনোদিন পৃথিবীর বুকে জন্মাবেন না। বিপ্লবী এই নেতার মৃত্যুতে শনিবার সকালে রাজধানী হাভানায় শোক র্যালি বের করে হাভানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ফিদেল ক্যাস্ট্রোর ছবি এবং জাতীয় পতাকা হাতে নিয়ে আমি ফিদেল, আমরা ফিদেল বলে স্লোগান দিতে দেখা যায় তাদের। প্রিয় নেতার মৃত্যুকে স্মরণ করে হাভানার গির্জাগুলোতে মোমবাতি জ্বালান সাধারণ মানুষ। তার আত্মার শান্তি কামনা করে করেন বিশেষ প্রার্থনা। তিনি এমন একজন নেতা ছিলেন যিনি সবসময় আমাদেরকে সাহায্য করে গেছেন। কিউবার সাধারণ মানুষের দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এদিকে ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুর পর শনিবার তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিস্তারিত সময়সূচি ও পরিকল্পনার কথা জানানো হয়। আগামী 28 ও 29 নভেম্বর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হাভানার হোসে মার্তি মেমোরিয়ালে রাখা হবে ক্যাস্ট্রোর মরদেহ। এরপর টানা 4 দিন তার মরদেহবাহী কফিন দেশটির বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে আগামী 4 ডিসেম্বর কিউবার সান্তিয়াগো দে কিউবা শহরের সান্তা ইফিজেনিয়া কবরস্থানে সমাহিত করা হবে মৃত্যুঞ্জয়ী এই বিপ্লবী নেতাকে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সদ্য প্রয়াত কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোকে নৃশংস একনায়ক বলে আখ্যা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরো বিশ্ব যখন ক্যাস্ট্রোর মৃত্যুতে শোকাচ্ছন্ন এবং বিশ্ব নেতারা যখন একের পর এক বার্তায় শোক প্রকাশ করছেন, ঠিক তখনই বিপ্লবী এই নেতার মৃত্যুতে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমন মন্তব্য করেন ট্রাম্প। এছাড়াও ক্যাস্ট্রোর মৃত্যুর মধ্য দিয়ে দীর্ঘদিনের বিভীষিকার অবসান হবে বলে মনে করেন তিনি। 1961 সালে দুই দেশের মধ্যকার স্নায়ুযুদ্ধের কারণে কিউবার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এরপর প্রায় 50 বছরেরও বেশি সময় পর 2015 সালে আবারও কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে ওবামা প্রশাসন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বরিশাল বুলস। শেষ খবর পর্যন্ত মুশফিকের দলের সংগ্রহ 6 উইকেটে 113 রান। আর আবু জায়েদ সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীরগতি শুরু করে বরিশাল। তৃতীয় ওভারে দলীয় 6 রানে আবু জায়েদের বলে ফিরে যান শাহরিয়ার নাফিজ। ডায়নামাইটসের দুর্দান্ত ফিল্ডিংয়ে মুনাবিরা ও জীবন মেন্ডিস রান আউট হয়ে সাজঘরে ফিরে। মুনাবিরা করেন 10 রান ও জীবন মেন্ডিস 13 বল খেলে করেন মাত্র 7 রান। পরিস্থিতি সামাল দিতে অধিনায়ক মুশফিকের সাথে লড়েছেন নাদিফ চৌধুরী। দারুণ খেলতে থাকা মুশফিক সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে ফিরে যান 36 রান করে। এরপর প্রসন্নর দারুণ এক ক্যাচে 21 রান করে সাজঘরে ফেরেন নাদিফও। সম্মানজনক পুঁজির জন্য লড়ছে বরিশালের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। হকির খবর। হংকংয়ে AHF হকির ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ব্যাংককের কিংস পার্ক স্টেডিয়ামে দু দলের এই শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5:30টায়। দারুণ এক ইতিহাস রচনার সামনে বাংলাদেশ। ফাইনালে লঙ্কানদের হারাতে পারলে হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড গড়বে জিমি জয়নরা। 2008 আর 2012 এর পর এবারও শিরোপা জয়ের হাতছানি লাল সবুজের প্রতিনিধিদের সামনে। এবারের আসরে ফেভারিট হিসেবে মাঠে নামে বাংলাদেশ হকি দল। শুরু থেকে এখন পর্যন্ত দাপটের সঙ্গে খেলে অপরাজিত জিমি জয়নরা। প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে 2 সাক্ষাতে সমান জয় পরাজয় বাংলাদেশ হকি দলের। আজ চ্যাম্পিয়ন হলে এশিয়া কাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ জাতীয় হকি দল। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সহ 8 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। প্রয়োজন হলে সেনা মোতায়েন, বললেন রিটার্নিং কর্মকর্তা। সাংবিধানিক সীমাবদ্ধতার পরও নির্বাচন কমিশন নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়ার সুযোগ রাষ্ট্রপতির রয়েছে, মত বিশ্লেষকদের। সাক্ষাৎ চেয়ে বঙ্গভবনে বিএনপির আবেদন। 33 টাকা কেজি দরে 3 লাখ টন চাল সংগ্রহের সিদ্ধান্ত সরকারের। নেওয়া হবে 1 ডিসেম্বর থেকে 15 মার্চ পর্যন্ত, জানালেন খাদ্যমন্ত্রী। রাজধানীতে বাসে লাগামহীন ভাড়া আদায়ের অভিযোগ। যাত্রী সুবিধা দিতেই এই ব্যবস্থা, দাবি মালিকদের। যাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ বিআরটিএর। এবং বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে হাতে হাতে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের ভিডিও ক্লিপস। পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।